গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। গুড কেমন মর্নিং। আছেন? গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, ভালো। বাহ, আশা করি পরীক্ষা ভালো হয়েছে সবার। আমি তো রেসপন্সও দেখছিলাম। তো কেমন পার্সেন্টেজ হলো? কেমন মনে হচ্ছে যে প্রিপারেশন ঠিকঠাক হয়েছে? তাহলে কি মনে হচ্ছে সবার? ম্যাম, আমার প্রিপারেশন ভালো ছিল। হুম পার্সেন্টেজ খুব খারাপ হয়েছে তা না, কিন্তু হুম। আরো 8 নম্বর বাড়তে পারতো। সেটার আচ্ছা। থেকেও বেশি হ্যাঁ, মানে আমি 88 হয়েছে আমার। হুম আমার আর একটু বাড়তো, কিন্তু হুম বাড়েনির থেকে বেশি মনটা খারাপ হয়েছে যে যে দুটো প্রশ্নের জন্য বাড়েনি সে দুটো হুম প্রশ্নের লজিকটাও আমি জানতাম, কেন হুম। এই প্রশ্নের এই অ্যান্সার হওয়া উচিত। তারপরেও কি আচ্ছা, করে আমি এটা জানার পরেও অন্য একটা অ্যান্সার দিলাম, এটা আমি জানি না। ঠিক আছে, যেমন, ভুল থেকেই তো মানুষ শিখবে, কোনো ব্যাপার না। কিন্তু অ্যাকচুয়ালি ম্যাম, যদি আমি ভুল মানে এমন একটা প্রশ্ন হতো যেটা হুম আমি জানি না, আমি পড়ে হুম উঠতে পারিনি, আমি হুম বুঝতে পারিনি, তো ওইটা ছেড়ে দিলে মন খারাপ কম হয়, যেটা আমি হুম। জানতাম না। কিন্তু এমন একদমই, দুটো সেটা প্রশ্ন ঠিক। আমি ছেড়েছি, সেই দুটো প্রশ্ন এমনকি ওই লজিকটাও আমি বারবার তখন আওড়াচ্ছি যে এটার হুম জন্য এটা হয়, এটার জন্য এটা হয়, তারপরেও আমি ওই ভুলটাকেই হুম। লাস্ট মুহূর্তে এসে আমি ভুলটাকেই প্রেস করে দিলাম, একটুখানি কনফিউজ হয়ে গিয়ে। তা আচ্ছা। যথারীতি দেখালো ওই দুটোই আমার ভুল হয়েছে, হুম। তো আমার তখন মনটা খারাপ হয়ে গেল যে আমি তো না জানতাম না না, আমি মন কেন খারাপ এটা করার করলাম। একদম কিছু নেই। মন খারাপ করার তবে কোনো এমনিতে বিষয় ম্যাম, নয়। আমি ভালো হবে। নার্সিং হোম থেকে বসে পরীক্ষা হুম। দিচ্ছিলাম, যে কারণেও আচ্ছা। হয়তো মানে আমি যে কারণে হয়তো আরেকটু হুম কনসেন্ট্রেট করতে পারতাম বাড়িতে বা যে কোনো জায়গায় একটু হুম হুম খালি হুম বসে পরীক্ষা দিলে। হুম যেহেতু ওইরকম একটা জায়গায় পরীক্ষা দিচ্ছি, অত লোকজন ছোটা আমার হুম। বারবার নেট চলে যাওয়ার একটা টেনশন হচ্ছিল, বুঝতে হয়তো সেই পেরেছি, কারণে হ্যাঁ। হবে। তো হুম। মনটা ওই জন্য একটু খারাপ যে আমি দুটো জানা জিনিস কোনো ছাড়লাম। ব্যাপার না। ঠিক এই যে আছে। ভুলগুলো হলো, কনফিউশন গুলো হলো, এটাই আসল। মানে এরপরে গিয়ে যখন আপনারা ফাইনাল পরীক্ষা দেবেন তখন দেখবেন এই জিনিসগুলো আর হচ্ছে না, প্রত্যেকের জন্যই তাই। ওই কারণেই এই পরীক্ষাগুলো নেওয়া, যাতে করে আমরা ইউজ টু হতে পারি প্রশ্নগুলোর সাথে, বা মানে সিচুয়েশনটার সাথে যাতে আমরা ইউজ টু হতে পারি। কোনো অসুবিধা নেই, এটা এরপরে ছাড়া ফাইনাল বাকি পরীক্ষায় আরো পরীক্ষা ভালো হবে। খারাপ হয়নি, ভালোই হয়েছে। হুম। ভালোই হয়েছে আর কি, মানে এই বয়সে আচ্ছা। এসে এত পড়াশোনার চাপ মাথায় নিয়ে 88% তাও তো পড়াশোনা পেয়েছি, মনে করছেন, হচ্ছে তাহলে তো ভালোই এটাই হয়েছে। অনেক বড় ব্যাপার। পড়াশোনা করছেন সবাই মিলে। হুম। এত রেসপন্স দিচ্ছেন, পরীক্ষা হয়ে যাওয়ার পরে আবার আপনারা গ্রুপে সেটা পোস্ট করছেন যে পরীক্ষা আমি দিয়ে দিলাম, তো এই সিরিয়াসনেসটা তো অনেক বড় ব্যাপার। সবাই যে করছেন, এটা খুব ভালো, খুব ভালো এটা। আচ্ছা, তো চলুন তাহলে এরপরে আমরা আমাদের পড়াটা শুরু করি। হ্যাঁ, বলুন। ম্যাম বলছি আমি 14 পেয়েছি, কি নাম্বার হবে হুম। ম্যাম? পাসের নাম্বার কি? পার্সেন্টেজ তো ওখানেই দেখিয়ে দিচ্ছে কত পার্সেন্টেজ আচ্ছা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নেই। 14 পেয়েছেন মানে thank you. 25-এ পাস। 25-এ পাস আচ্ছা, করে রাখছেন, ঠিক আছে। আচ্ছা, তো এবারে আমরা এবং যে পড়াটা অর্ধেক পড়েছিলাম সেটা আবার কন্টিনিউ করি। আমরা যেটা লাস্ট শেষ করেছিলাম সেটা হচ্ছে লিভার ডিজিজে, সিরোসিস অফ লিভার নিয়ে আমরা শেষ করেছিলাম। ওকে, যারা ভুলে গেছেন আরেকবার একটু রিভাইজ করে নেবেন। রেকর্ডিংস গুলো আই গেস অ্যাভেলেবল হয়ে গেছে, একবার একটু রিভাইজ করে নেবেন, তাহলে আবার মনে পড়ে যাবে। তো আমরা আজকে যেটা থেকে শুরু করব সেটা হচ্ছে গল ব্লাডার ডিজিজ। ওকে, গল ব্লাডার ডিজিজ বা গল স্টোন বা গল ব্লাডার ডিসঅর্ডার, এই তিনটেই কিন্তু অলমোস্ট সিমিলার টার্মে চলে। হ্যাঁ, কিরকম ভাবে না, আমরা যখন লিভার ফাংশন করেছিলাম লিভারে, তখন তখন আমরা কি দেখেছিলাম, এই যে লিভারটা রয়েছে, এই লিভারের একদম নিচের অংশে আমাদের এই গল ব্লাডারটা থাকছে। এবং এই গল ব্লাডারের কাজ কি, লিভার যে বাইল জুসটা সিক্রেট করছে, যে বাইল জুসটাও তৈরি করছে, সেই বাইলটা এসে লিভারের মধ্যে গল ব্লাডারের মধ্যে জমা হচ্ছে। এবং যখন গল ব্লাডারে জমা হচ্ছে, তারপরে এই যে রাস্তাটা রয়েছে, এই যে পাইপ লাইনটা রয়েছে, এই রাস্তাটার মাধ্যমে ও চলে আসছে সোজা আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে। তাহলে এখান থেকে আমরা কি দেখছি, এখানে প্রথমত স্টোর করা আছে, এই জায়গাটার মধ্যে স্টোর আছে। এই জায়গাটা থেকে কি দেখলাম, এই রাস্তাটার মাধ্যমে ও চলে যাচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে। এবার শুধুমাত্র স্মল ইন্টেস্টাইনে যাওয়াটাই তো আসল কথা নয়, বাইলের কাজটা কি,
এই যে পথ দিয়ে বাইল স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে, দেখবেন এই জায়গাটাতে একটা কানেকশন রয়েছে। যখন আপনারা পিডিএফটা দেখবেন লক্ষ্য করবেন এই জায়গায় একটা কানেকশন আছে। কানেকশনটা কি না, এইখান থেকে বাইলের ডাক্ট যেটা পাইপলাইন, সেই বাইল ডাক্ট আসছে, এদিক থেকে প্যানক্রিয়াটিক ডাক্ট যাচ্ছে। অর্থাৎ প্যানক্রিয়াসের মধ্যে যে এনজাইমটা রয়েছে সেটা এই প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে গিয়ে আমাদের এই জায়গাটাতে এসে মিলিত হচ্ছে। অর্থাৎ বিষয়টা কি হচ্ছে, আমরা যদি এইভাবে দেখতে যাই, ম্যাম ছবিটা আরেকবার দেখান। দেখাচ্ছি আমি এখানে বুঝিয়ে দিচ্ছি ছবিটা, তাহলে বুঝতে পারবেন। এই যে একটা বাইল ডাক্ট আমার এখান দিয়ে আসছে, এই জায়গায় রয়েছে আমার প্যানক্রিয়াসটা। এই প্যানক্রিয়াসের মধ্যেকার যে প্যানক্রিয়াটিক ডাক্টটা রয়েছে, এই প্যানক্রিয়াটিক ডাক্টটা আমার এই জায়গায় এসে মিলিত হচ্ছে। ওকে, তাহলে এই রাস্তাটা দিয়ে আসছে বাইল, এই রাস্তাটা দিয়ে যাচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম, মানে এই ভিতরের এই অংশটা দিয়ে এই জায়গাটা দিয়ে বাইল আসছে, এই জায়গাটা দিয়ে প্যানক্রিয়াটিক এনজাইমের এসে দুটোই এখানে একসঙ্গে মিলিত হচ্ছে। যে মুহূর্তে বাইলের সাথে প্যানক্রিয়াটিক এনজাইমটা মিলিত হচ্ছে, বাইল কি করছে, ওই প্যানক্রিয়াটিক লাইপেজটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। ঠিক আছে, এবং তারপরে সেই প্যানক্রিয়াটিক লাইপেজটা যখন এই কমন ডাক্টটা দিয়ে, কমন বাইল ডাক্ট দিয়ে যখন আলটিমেটলি আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে আসছে, এবং স্মল ইন্টেস্টাইনে আমরা জানি ওখানে একমাত্র ফ্যাটটা ডাইজেস্ট হবে। তাহলে এখানে আমার ফ্যাট রয়েছে অলরেডি, এই কমন ডাক্টের মাধ্যমে যখন প্যানক্রিয়াটিক এনজাইম বা প্যানক্রিয়াটিক লাইপেজ আমার স্মল ইন্টেস্টাইনের মধ্যে এলো, তারা এবারে ফ্যাটটাকে ডাইজেস্ট করতে পারলো। এটা বাইলের একটা মেজর ফাংশনের মধ্যে পড়ছে। সমস্যাটা কখন হয়, কেন আমরা বলছি গল ব্লাডার ডিসঅর্ডার, কেন বলছি, এই যে বাইলটা এইখানে যে রয়েছে, গল ব্লাডারটা রয়েছে, কোনো কারণে ধরুন গল ব্লাডারটা এখানে রয়েছে, এবার এখান থেকে আমার বাইল সিক্রিশন হচ্ছে, এখান থেকে বাইল সিক্রিশন হয়ে এই জায়গাটা থেকে পুরোটা বাইলটা আমার ভরে রয়েছে গল ব্লাডারে। যখন এবার বাইল সিক্রিশন হচ্ছে, সেই মুহূর্তে যদি এই জায়গাগুলোতে কোনো কারণে যদি কোনো স্টোন ফরমেশন হয়, ঠিক আছে, কোনো স্টোন ফরমেশন হয়, এই স্টোনটা কি থেকে হচ্ছে না, আমার যে বাইলটা রয়েছে সেটা যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, সেটা জমে জমে হার্ড হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি গল স্টোন বা গল ব্লাডার স্টোন। হ্যাঁ, তাহলে এই যখন স্টোন ফরমেশনটা হচ্ছে, তাহলে ও কি করলো, এই যে ডাক্টের যে রাস্তাটা, যেটা স্মুথ প্যাসেজটা ছিল যার মাধ্যমে বাইলটা আসছিল, সেই রাস্তাটাকে ও ব্লক করে দিয়েছে। তার ফলে কি হচ্ছে, এই যে বাইলটা যেটা রয়েছে এখানে, এই পুরোটা এই রাস্তাটা দিয়ে আর বেরোতে পারছে না। তখন ও পুরোটাই এখানে জমতে থাকছে, এই জায়গাতে গিয়ে ও জমে যাচ্ছে, রাইট। এবার গল ব্লাডারের একটা নিজস্ব শেপ রয়েছে, যদি অতিরিক্ত পরিমাণে বাইল সেখানে জমতে থাকে, তখন ওই গল ব্লাডারটা কি হচ্ছে, ফুলে যাচ্ছে, বা সেটা ইনফ্লামেশন তৈরি হচ্ছে, সেখানে একটা ইনফেকশন তৈরি হচ্ছে। কিভাবে ইনফেকশনটা তৈরি হচ্ছে, যখন এই বাইলটা অতিরিক্ত হারে আমার গল ব্লাডারের মধ্যে জমতে থাকছে, তো গল ব্লাডারের যে দেওয়ালটা, যেটা মিউকাস মেমব্রেন বলা হয়, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা টিস্যুর তো একটা মিউকাস মেমব্রেন থাকে, একটা পিচ্ছিল পদার্থ, যেটা কি করে যে কোনো রকমের ইনফেকশন থেকে আমাদের এই অর্গানটাকে রক্ষা করছে। যখনই অতিরিক্ত পরিমাণে এই ইনফ্লামেশন হচ্ছে, অতিরিক্ত পরিমাণে বাইল স্টোর হচ্ছে, ওই মিউকাস মেমব্রেনটা আস্তে আস্তে ক্ষয়তে শুরু করে, ক্ষয়ে যেতে থাকে। তার ফলে সেখানে ইনফেকশন হওয়ার চান্সটাও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। ওকে,
এবং যার ফলে দু ধরনের গল ব্লাডারের ডিজিজ দেখা যায়, একটা ইনফ্লামেশন আর একটা স্টোন ফর্মেশন। এই দুটো ধরনের গল ব্লাডার ডিজিজ দেখা যায়। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই গল ব্লাডার ডিজিজ গুলো কেন হচ্ছে, কেন অতিরিক্ত পরিমাণে বাইল জমে যাচ্ছে, বা কেন স্টোন ফর্মেশন হচ্ছে, কেন এই কমপ্লিকেশনস গুলো তৈরি হচ্ছে, সেটা আগে আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমরা যেটা প্রথমে জানবো সেটা হচ্ছে রিজনস গুলো কি কি, গল ব্লাডারের জন্য কি কি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যারা ধরুন ডায়াবেটিস বা কোলেস্টেরল অথবা ওবেসিটি, লোয়ারিং ড্রাগস নিচ্ছেন। ড্রাগস মানে আবারও বলছি, এটা কিন্তু মেডিসিনকে বোঝানো হয়, কেমিক্যাল কম্পোজিশনের মেডিসিনসকে ড্রাগস বলা হয়। হ্যাঁ, তাহলে প্রথম কারণ কি, যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা কোলেস্টেরল কম করার জন্য মেডিসিন নিচ্ছেন, এবং অনেকেই থাকে ওবেসিটিকে কম করার জন্য কিন্তু অনেক সময় অনেক মেডিসিন বা ধরুন স্টেরয়েডস বা ইনজেকশনস এইগুলো নেন। তো সেটা যদি বহুদিন ধরে কন্টিনিউ হয় তখন আমাদের লিভারের ওপরে সেই স্ট্রেসটা আসে। এটা খুব ইম্পর্টেন্ট কারণ, এবং যে কারণে দেখবেন ম্যাক্সিমাম যারা ওবিজ লোকজন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার বা গল ব্লাডার স্টোন এইগুলোর চান্স অনেক বেশি থাকে। সবসময় কিন্তু এটা নেসেসারি নয় যে আমার ওবেসিটি আছে মানে আমাকে মেডিসিন আমি যদি নিই তবেই আমার গল স্টোন হবে। আমার যদি নর্মালিও ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকে, আমার বডি রাদার আমার লিভার চাইবে যেভাবেই হোক না কেন সেই ফ্যাটটাকে রিডিউস করতে, তার জন্য সে অতিরিক্ত বাইল সিক্রেশন করতে থাকবে। এই অতিরিক্ত বাইলটা গিয়ে যখন গল ব্লাডারে জমা হবে তখন কিন্তু এই ধরনের কমপ্লিকেশনস আরো বাড়তে থাকবে। ওকে, তাহলে এইটা গেল আমার প্রথম কারণ। সেকেন্ড কারণ কি হচ্ছে, যারা ধরুন র্যাপিড ওয়েট লস করছে, র্যাপিড ওয়েট লস করছে কিভাবে, ফাস্টিং এর মাধ্যমে। দীর্ঘদিন ধরে না খেয়ে থাকছে, মানে এমন একটা ডায়েট করছে যার মাধ্যমে বা যেই ডায়েটের মধ্যে কোনো এনার্জি নেই, কার্বোহাইড্রেট নেই, ফ্যাট নেই, এবং তার ফলে কি হবে, বডির মধ্যে যে স্টোরড ফ্যাট গুলো রয়েছে সেটা ভাঙতে থাকবে, মানে আনকন্ট্রোলড ওয়েতে ভাঙতে থাকবে। আমরা এর আগে পড়েছিলাম কিটোন বডি তৈরি হচ্ছে, তাহলে সেরকমই আনকন্ট্রোলড ওয়েতে যখন ভাঙতে থাকবে তখনও কিন্তু আমার গল ব্লাডার এফেক্টেড হচ্ছে। এছাড়াও যারা হচ্ছে ওই ক্র্যাশ ডায়েট না খেয়ে থাকছে, সেকেন্ড হচ্ছে যারা ক্র্যাশ ডায়েট করছে তাদের ক্ষেত্রে এই চান্সটা দেখা যায়। থার্ড কারণটা কি, যাদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যদি ওয়েস্ট সাইজ গ্রেটার দ্যান 36 ইঞ্চেস হয়, ওয়েস্ট সাইজ যদি 36 ইঞ্চেস এরও বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি ইন্ডিকেট করছে না, যে পরিমাণ ফ্যাট সেই ফ্যাটটা শুধুমাত্র লোয়ার অ্যাবডোমেনে সার্কুলেট হয়েছে, তাই জন্যই ওয়েস্ট সাইজটা বেড়ে গেছে। তো লোয়ার অ্যাবডোমেনে যখন ওই অতটা ফ্যাট সার্কুলেট হচ্ছে, খুব ন্যাচারালি সেটা লিভারের উপরে এফেক্ট করছে, লিভারের উপর এক্সট্রা প্রেসার ক্রিয়েট করছে, এবং যার ফলে বাইল সিক্রেশন বা গলস্টোন ফর্মেশনটা বেশি দেখা যায়। নেক্সট আরেকটা কি, ওয়েস্ট হিপ রেশিও। ওয়েস্ট হিপ রেশিও যেটা, সেই ওয়েস্ট হিপ রেশিওটা যদি গ্রেটার দ্যান 0.86 হয়, ওয়েস্ট হিপ রেশিও মানে ওয়েস্ট সাইজ ডিভাইডেড বাই হিপ সাইজ, ঠিক আছে, সেইটা ভাগ করলে যদি আমার রেজাল্টটা, যদি ভাগফলটা 0.86 বা 86 এর বেশি হয়ে যায়, তাহলেও কিন্তু তাদের গল ব্লাডার ডিসকমফর্টের একটা চান্স থাকছে। তাই জন্য ডিভাইডেড জায়গাটা একবার বলুন, কিভাবে ডিভাইডেড করলেন আপনি? ওই যে বললেন না যে ওয়েস্ট সাইজ, ওয়েস্ট আমার যত,
ধরুন 34, 36, 38 যাই হোক না কেন, ডিভাইডেড বাই হচ্ছে হিপ সাইজ। হিপটা যত 36 হচ্ছে বা 38 বা 40, যেটা হিপ সাইজ দুটোই ইঞ্চেসে হচ্ছে, তাহলে ডিভাইড করার পরে আমি যে ভাগফলটা পেলাম, সেই ভাগফলটা যদি আমার 0.8 এর থেকে বেশি বা 0.8 হয়, তাহলে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থাকছে। ওকে, সেই জন্য আইডিয়ালি যেটা মেনটেন করা উচিত, এই জিনিসটা আরেকবার বলবেন প্লিজ। ধরুন আমার ওয়েস্ট সাইজ মানে হচ্ছে আমার কোমর, ঠিক আছে, আমার কোমর ধরুন 34 ডিভাইড বাই আমার হিপ সাইজ ধরুন 38, তাহলে এইটা ভাগ করলে আমি যেটা পাবো সেই ভাগফলটা দেখা যাবে, যেই ভাগফলটাই হচ্ছে না কেন সেই ভাগফলটা যদি 0.8 এর থেকে বেশি হয়ে যাচ্ছে বা 0.8 আসছে, হ্যাঁ, তাহলে সেটা একটা রিস্ক ফ্যাক্টর থাকে গলস্টোনের ক্ষেত্রে, গল ব্লাডার ডিজিজের ক্ষেত্রে। হিপ বোঝা হিপ গেছে? বলতে বাংলা একটু বোঝান, হিপটা বুঝতে পারলাম না। হিপ বলতে হচ্ছে আমাদের ব্যাক সাইডটা, ঠিক আছে, হিপ বলতে ব্যাক সাইডটাকে বোঝানো হচ্ছে। ওটা মাপবো কিভাবে হিপটা? আমরা তো নর্মালি মানে এমনি জাস্ট যে মেজারমেন্ট টেপ গুলো হয় না, আমরা তো সেটা দিয়েও মাপতে পারবো। চেস্ট সাইজ মাপতে পারবো আমরা, ওয়েস্ট সাইজ মাপতে পারবো আমরা, হিপ সাইজ মাপতে পারবো, যেভাবে অ্যাকচুয়ালি কোনো ধরুন জামা বানাতে যাচ্ছেন তো যেভাবে মাপ নেওয়া হয়, ঠিক আছে। আমি স্পেসিফিক্যালি আমার নিজের অসুবিধা হচ্ছে বুঝতে, তাই আমি জিজ্ঞেস করে নিচ্ছি ম্যাম। যখন যেটা ওয়েস্ট মানে আমি জামা প্যান্ট বানাতে গেলাম, প্যান্টের যে কোমরে যে বেল্ট যেটা পরি ওখানটা ওয়েস্ট, আর হিপ ওখানটা বলতে waist, কোনখানটা মাপবো? তার নিচের অংশটা, ঠিক আছে, আচ্ছা, তার নিচের অংশটা থ্যাংক ইউ। সেটা হচ্ছে আমাদের হিপ সাইজটাতে আসবে। এবার এই জিনিসটা আমাদের আইডিয়ালি রাখা উচিত, অর্থাৎ ওয়েস্ট অ্যান্ড হিপ রেশিওটা আমাদের আইডিয়ালি যদি 0.7 থাকে তাহলে এটা ভালো, মানে তাহলে কিন্তু রিস্ক ফ্যাক্টর অত থাকে না যদি 0.7 থাকে, তো সেটা আমাদেরকে মেনটেন করা উচিত। যদি তার থেকে বেশি হয়ে যায় তাহলে ওভারওয়েটের টেন্ডেন্সি থাকতে পারে, এবং সেখান থেকে আস্তে আস্তে কিন্তু যদি আমরা সেটাকে প্রপারলি ম্যানেজ না করি তাহলে আমার ওয়েস্ট হিপ রেশিওটা বাড়বে, এবং যার ফলে গিয়ে দেখা যাবে এই সমস্যাটা। ওকে, এইগুলো বোঝা গেছে? ইয়েস ম্যাম, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমার রিস্ক ফ্যাক্টরের মধ্যে আসছে বা রিজনের মধ্যে আসছে। হ্যাঁ, এটা আমি ডিলিট করে দেবো। কোনটা বলুন? ক্র্যাশ ডায়েটটা একবার বলুন প্লিজ। ক্র্যাশ ডায়েট মানে হচ্ছে কি বলবো, অত্যধিক হারে ডায়েট করা যেটাকে বলে, মানে যার মধ্যে কোনো কিছু নেই, কার্বোহাইড্রেট নেই, ফ্যাট নেই, প্রোটিন নেই, একদম অনিয়ম ভাবে না খেয়ে থাকা। একদমই। হঠাৎ করে আপনাদের ব্যাচে তো বোধহয় অ্যানোরেক্সিয়া বুলিমিয়া পড়ানো হয়েছিল, কি পড়িয়েছিলাম আমি অ্যানোরেক্সিয়া বুলিমিয়া? না না, পড়ানো হয়নি। আচ্ছা, তো ওইটা যখন পড়াবো দেখবেন যে মানে ক্র্যাশ ডায়েট এরকম হয় যে মানুষ কিছু খেতে চায় না, ঠিক আছে, খেলেও সে বমি করে দেয়, মানে যাতে তার ওয়েট গেইন না হয় এরকম টেন্ডেন্সি চলে আসে, এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। তো সেরকম ডায়েট যদি কেউ করতে থাকে তখনও কিন্তু এই গল ব্লাডার ডিজিজের সমস্যাটা বাড়তে পারে, ঠিক আছে। ম্যাম, যদি কোনো মানুষ, আমি স্টুডেন্টদের জন্যই বলছি, আমি টিচার অনেক স্টুডেন্টদের দেখেছি, যদি কোনো স্টুডেন্ট বা মানুষ সকাল থেকে পড়তে বের হলো, কলেজে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে, স্যার দেখা গেছে 12টা পর্যন্ত থাকছে না, 11টা পর্যন্ত খাচ্ছে না, 2 বছর 5 বছর, তাদেরও তো হতে পারে। কিন্তু এবার ডিপেন্ড করছে যে তারপরে আমি কি খাচ্ছি। ইউজুয়ালি কি বলা হয়, আমরা বাংলায় কি বলি যে এতক্ষণ না খেয়ে থাকলে পিত্তি পড়বে, আমরা বলি। তো এই যে জিনিসটা কি পড়ার কথা বলা হচ্ছে, বাইল সিক্রিশন হচ্ছে। আলটিমেটলি বাইলের বাংলাটাই হচ্ছে পিত্ত, যেটাকে আমরা মানে ওই বাংলার অপভ্রংশ হয়ে গিয়ে আমরা পিত্তি বলি, বাট আলটিমেটলি তো এটা সেটা নয়। তো কথাটা ওটাই যে বাইল সিক্রেশন তো হচ্ছেই, আমাদের বডিতে যে পরিমাণ ফ্যাট আছে সেটাকেও ডাইজেস্ট করতে হবে, কারণ অনেক ফ্যাট অলরেডি জমে আছে, তাহলে সেটার জন্য লিভার কিন্তু বাইল সিক্রেশন করতে থাকবে। এবার ধরুন আমার অতিরিক্ত পরিমাণে বাইল সিক্রেশন হচ্ছে, তার ফলে গিয়ে সেইগুলো ওই গল ব্লাডারে স্টোর থাকবে। গল ব্লাডারটা কিন্তু আলটিমেটলি আর কোনো কাজ নেই, গল ব্লাডারের কাজ একমাত্র হচ্ছে স্টোর করা আর বাইলটাকে স্মল ইন্টেস্টাইনে পাঠানো, এছাড়া কিন্তু আর কোনো কাজ নেই।
সেই জন্য কি হয়, আমরা ইজিলি গল ব্লাডার অপারেট করে দেওয়া হয়, গল ব্লাডারের সার্জারি করা হয়, গল ব্লাডার কেটে বাদ দিয়ে দেওয়া হয়, কারণ ওটা আলটিমেটলি কোনো অর্গ্যান নয় গল ব্লাডারটা। কিন্তু যাদের গল ব্লাডার কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তাদের সমস্যাটা কি হয়, তারা ভবিষ্যতে আর কখনোই ফ্যাট জাতীয় খাবার খেতে পারেন না, বা খেলেও সেটা প্রপারলি ডাইজেস্ট করতে পারে না। এবার সমস্যা কেন ডাইজেস্ট করতে পারছে না, কারণ লিভার তো তার কাজটা করলো, লিভার তো অবশ্যই করে বাইল সিক্রিশন করলো, যার জন্য ফ্যাট ডাইজেশন হবে, কিন্তু লিভারের তো কোনো ডাক্ট নেই, লিভার থেকে তো কোনো পাইপলাইন বেরোচ্ছে না, যেই পাইপলাইনটা এসে স্মল ইন্টেস্টাইনে জুড়ছে। তার মানে কি হলো, আমার গল ব্লাডার কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে যে রাস্তা দিয়ে বাইলটা এসে স্মল ইন্টেস্টাইনে আসছিল সেই রাস্তাটাই পুরো বন্ধ, সেই রাস্তাটা আর নেই, অতএব সেখানে ফ্যাটটা ডাইজেশন করা মুশকিল হয়ে যায়। যতটুকু এনজাইম আমার স্মল ইন্টেস্টাইনে রয়েছে, স্মল ইন্টেস্টাইনের মধ্যেও তো এনজাইম রয়েছে যারা ফ্যাটকে ডাইজেস্ট করে, তাহলে ওই যতটুকু এনজাইম আমার স্মল ইন্টেস্টাইন থেকে সিক্রিশন হচ্ছে ফ্যাটকে ডাইজেশন করার জন্য, ততটাই ফ্যাট ডাইজেশন হয়, সম্পূর্ণরূপে ফ্যাট ডাইজেশন হচ্ছে না। কারণ ফ্যাটকে ডাইজেশন করার জন্য যেরকম ইন্টেস্টাইনাল লাইপেজ লাগে সেরকমই প্যানক্রিয়াটিক লাইপেজ লাগছে। প্যানক্রিয়াটিক লাইপেজ কখনোই কাজ করতে পারবে না যদি সেখানে বাইল না আসে। বোঝা গেল? দারুণ দারুণ, থ্যাংক ইউ ম্যাম। যাদের গল ম্যাডাম আরেকবার রিপিট করুন ওটা। হ্যাঁ, জায়গাটা কেমন থাকে অপারেশনের পরে? জায়গাটা কেমন থাকে, এই রে আমি তো অপারেশনের পরে দেখিনি জায়গাটা, এটা তো একটা বিশাল প্রশ্ন করে ফেললেন আমাকে। ম্যাম, যখন গল ব্লাডার অপারেট করে ফেলে দেওয়া হলো, হ্যাঁ হ্যাঁ তারপরে যে আপনার যে সুন্দর করে বোঝালেন, এখানটা আরেকটু বোঝার আছে, এটা ইন্টারেস্টিং টপিক একদম। যখন লিভার তো তখন বাইল সিক্রেশন করবে, হুম লিভার যখন বাইল সিক্রেশন করছে, গল ব্লাডার নেই, ডাকটাও নেই, প্যানক্রিয়াসে আসছে না বাইলটা, তাহলে ওই বাইল জুসটা লিভার তো তৈরি করছেই, ওই বাইল জুসটা কোথায় যাচ্ছে গল ব্লাডার যদি নেই? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। লিভারটা যখন এবারে বাইরে, কেউ আনমিউট রয়েছে, মিউট করে দিন। লিভার যখন এবারে বাইল জুসটা সিক্রিশন করলো, কিন্তু সে যখন আমার শরীর থেকে বেরোতে পারছে না, লিভারের নিজস্ব একটা কাজ আছে আমাদের শরীরকে ফিল্টার করার, ওই বাইলটা তখন কি হবে, আমাদের লার্জ ইন্টেস্টাইনে আসবে, লার্জ ইন্টেস্টাইনে আসার মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, কিছু কিছু পরিমাণ যদিও বা স্মল ইন্টেস্টাইনে আসে, আদারওয়াইজ ম্যাক্সিমাম ওই বাইলটা আমাদের লার্জ ইন্টেস্টাইনের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। ওই বাইলটা কিন্তু আলটিমেটলি আর কোনো আচ্ছা। কাজ থাকে না। লিভার থেকে কোন পথে লার্জ ইনটেস্টাইন আসলো ম্যাম, ছবিতে একটু দেখান। এইখানে ছবিটা বোধহয় সেইভাবে দেওয়া নেই, ঠিক আছে, আমি এখানটা থেকে দেখাতে পারবো না, কারণ এই ছবিটার মধ্যে দেওয়া নেই। দেখছি নেক্সট কোনো পেজে আছে মোটামুটি একটু বুঝিয়ে দিন আরেকবার বলুন, লিভার থেকে লার্জ ইনটেস্টাইনে কোন পথে আসে? লিভারটা রয়েছে, এই লিভারের ঠিক পরেই রয়েছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, এবার এমন তো নয় যে আমাদের যে সেলটা রয়েছে বা যে অর্গানস গুলো রয়েছে সেগুলো যে অভেদ্য কোনো পর্দা রয়েছে তা কিন্তু নয়। সেই যে সিক্রিশন গুলো হচ্ছে তারা কিন্তু বিভিন্ন জিনিসের মাধ্যমে ছড়াতে পারে, অন্যান্য সেলের মধ্যে ছড়াতে পারে। এবার যখন এই লিভারের মধ্যে বাইলটা রয়েছে, সেই বাইলটা কিন্তু আস্তে আস্তে করে আমার লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আসতে পারে। অথবা এই যে যেখানে গল ব্লাডারটা ছিল সেইটা যখন অমিট করে দেওয়া হয়েছে, তাহলে গল ব্লাডারের যেই অংশটা ফাঁকা রয়েছে সেখান থেকেও কিন্তু ও সরাসরি আমার লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আসতে পারবে। কিছু পরিমাণ আছে স্মল ইন্টেস্টাইনে, বাট যেটা বললাম যে আলটিমেটলি ওটার খুব একটা কোনো কাজ থাকে না, কিছু পরিমাণ আসে, বাট ম্যাক্সিমামটা আমাদের লার্জ ইন্টেস্টাইনে এসে শরীর থেকে বেরিয়ে যায়। ওকে ওকে ম্যাম, তার মানে যাদের গল ব্লাডার নেই, লার্জ ইন্টেস্টাইনে আমাদের টুলস আছে, টুলস যদি টেস্ট করা হয় সেখানে তাহলে বাইল টেস্ট পাওয়া যাবে। হুম 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 ওকে, থ্যাংক ইউ, দারুণ বোঝাচ্ছেন, থ্যাংক ইউ আপনাকে। ম্যাম হুম ম্যাম বলছি যে এই যে বার্লি জুসটা, এটা কি সবসময় মানে নিশ্চিত হতে থাকে, না যখন আমরা খাবার গ্রহণ করি তখনই হয়? ম্যাক্সিমাম টাইম যখন আমরা খাবার গ্রহণ করি তখন হয়, আর না হলে আমাদের বডির মধ্যে যে ফ্যাটটা স্টোর রয়েছে সেইটাকে ডাইজেস্ট করার জন্য বাইল সিক্রিশন হয়। ওকে ম্যাম। হুম
ম্যাক্সিমাম টাইমে। তাহলে যে প্রশ্নটা করলেন ওটা আরো একবার সামারাইজ করে দিই, যে যখন ধরুন লিভারের মধ্যে গল ব্লাডারটা নেই, তাহলে স্টোর করার মতো কোনো জায়গা নেই, তখন কি হচ্ছে সরাসরি লিভার থেকে বাইলটা আমাদের স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনে চলে যাচ্ছে। এবার এই যে সরাসরি স্মল ইন্টেস্টাইনে আসছে, সেখানেও সমস্যাটা কি হয় কি, এই প্যানক্রিয়াটিক লাইপেজের সাথে তো সবসময় তার কন্ট্রাকশনটা হচ্ছে না, মানে তার কমিউনিকেশন হচ্ছে না, যার ফলে প্যানক্রিয়াটিক লাইপেজটা অ্যাক্টিভ হতে পারে না। ঠিক আছে? প্যানক্রিয়াটিক লাইপেজ তো আসবেই না, কারণ আমরা জানি যে গল থেকে বাইল জুস গল স্টোর হলো, ওখানে ডাইক পথে চলে গেল প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াসে গল ব্লাডারের ওই জুসটা যাবার পরে ও তো অগ্নাশয়কে অ্যাক্টিভ করে, ওখানে অগ্নাশয় অ্যাক্টিভ প্যানক্রিয়াটিক করবে লাইপেজ এবং তৈরি করে সিক্রিশন হবে একদম। এবং সিক্রেশন করে। তাহলে তো মানে মল ইন্টেস্টাইনে প্যানক্রিয়াটিক লাইপেজ আসছেই না। আসছে না, সেই কারণেই এখানে একটা এনজাইমের কাজ হচ্ছে, শুধুমাত্র ইন্টেস্টাইনাল লাইপেজের কাজ হচ্ছে। ইন্টেস্টাইন ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম যে এই যে গল ব্লাডারের এই যে সমস্যা দুটো হচ্ছে, মানে এই যে প্রবলেমটা হচ্ছে, এর ফলে দুটো সমস্যা দেখা যায় বা দুটো নাম আছে যার রাদার, সেই নামটা কি, একটা হচ্ছে কোলেসিস্টাইটিস, ঠিক আছে, আরেকটা হচ্ছে কোলেলিথিয়াসিস। কোলেসিস্টাইটিস এবং কোলেলিথিয়াসিস। কোলেসিস্টাইটিসটা কি, যখন আগেও বলেছি যার শেষে আইটিস আছে মানে ইনফ্লামেশন বোঝাচ্ছে, তাহলে কোলেসিস্টাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ গল ব্লাডার। ওকে, কোলেসিস্টাইটিস মানে আমি কি বললাম, ইনফ্লামেশন অফ গল ব্লাডার। যখন এই ইনফ্লামেশনটা কখন হচ্ছে, যখন একটা কোনো ক্রনিক ইনফেকশন দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে ক্রনিক ইনফেকশন দেখা যাচ্ছে, মিউকোসাল যে লেয়ারটা রয়েছে সেটা যখন ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে গল ব্লাডার অনিয়ন্ত্রিত ভাবে আনকন্ট্রোলড ওয়েতে বাইল অ্যাবজর্ব করতে থাকবে। তার যতটা পরিমাণে বাইল ওই স্টোরের জন্য রাখা উচিত তার থেকে বেশি বা কম, ম্যাক্সিমাম টাইমে বেশি হয়, বেশি সে অ্যাবজর্ব করতে থাকবে। এই আনকন্ট্রোলড ওয়েতে যখন বাইল সল্ট বা বাইল জুসটা অ্যাবজর্ব হচ্ছে, তার ফলে মিউকোসাল যে লাইনিংটা রয়েছে সেটা আরো অল্টার্ড হয়ে যাচ্ছে, এবং এর ফলে গিয়ে দেখা যাচ্ছে যে ইনফেকশনের চান্সটা বা আমাদের লিভারের যে সেলস গুলো সেগুলো তো ড্যামেজ হচ্ছেই, তার সাথে সাথে গল ব্লাডারটা ইনফ্ল্যামড হয়ে যাচ্ছে। এবার এখানে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে যেহেতু লিভার কোলেস্টেরল ফর্মেশন করছে, তাই ওই গল ব্লাডারে অনেক সময় অতিরিক্ত পরিমাণে ওই কোলেস্টেরল গুলো অ্যাবজর্ব হতে থাকে, কারণ গল ব্লাডারের যে নিজস্ব অ্যাবজর্পটিভ ক্যাপাসিটিটা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বিকজ অফ দি ড্যামেজ অফ দ্য মিউকোসাল লাইন। তার জন্য ওই গল ব্লাডারে কিন্তু অনেক সময় কোলেস্টেরল গুলো অ্যাবজর্ব হতে থাকে। এবার যখন এই কোলেস্টেরলটা অ্যাবজর্ব হচ্ছে, যেহেতু কোলেস্টেরলটা একটা ওয়্যাক্সি সাবস্ট্যান্স, একটা তো ফ্যাট, কারণ সেটা ডাইলিউট হচ্ছে না, তার মানে কি, সেটা যেরকম ফ্যাট বা কোলেস্টেরল আমাদের ধরুন ব্লাড স্ট্রিমের মাধ্যমে যখন হার্টের যে ভেইনস বা ভেসেল গুলোতে রয়েছে সেখানে যখন জমছে, তারা ওখানে প্লাক ক্রিয়েট করছে, হার্ট ব্লকেজ ক্রিয়েট করে দিচ্ছে কোলেস্টেরল ফর্মেশনটা। সেম জিনিসটা যখন এবার ওই গল ব্লাডারে জমছে, তখন তারা ওখানে দিনের পর দিন জমতে জমতে হার্ড হয়ে গিয়ে স্টোন ফর্মেশন করছে। সেটা আবারও বললাম, সেটা গল ব্লাডার মানে ইটসেলফ ব্লাডারের মধ্যেও হতে পারে, অথবা সেটা বাইল ডাক্টের মধ্যে হতে পারে। ঠিক আছে, তাহলে কোলেলিথিয়াসিস বলতে আমরা কি বুঝবো? কোলেলিথিয়াসিস হচ্ছে স্টোন ফর্মেশন। Stone formation in gallbladder or bile duct. ঠিক আছে, এই দুটো জায়গাতেই কিন্তু স্টোন ফর্মেশনটা দেখা যেতে পারে।
এবং যখন এই ইনফ্লামেশন বা স্টোন ফর্মেশন হচ্ছে সেই মুহূর্তে কিন্তু প্রচন্ড অ্যাবডমিনাল ডিসকমফর্ট দেখা যায়। খাওয়ার পরে ভীষণ পেট ব্যথা বা সারাক্ষণ ধরেই ওই লিভারের যে ওই পজিশনটা সেইখানে একটা প্রচন্ড পেটের ব্যথা হয় এবং সেই ব্যথাটা এতটাই হয়ে যায়, কখনো কখনো এতটাই হয় যে মানুষ কিন্তু মানে অচেতনের মতন হয়ে যায়, এতটাই ব্যথা, এতটা সিভিয়ার পেন হতে দেখা যায়। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? ইয়েস ম্যাম, দারুন দারুন, খুব সুন্দর বুঝেছি। ওকে, ভেরি গুড। এবারে আমরা চলে আসবো তাহলে এই যখন গল ব্লাডারের প্রবলেমটা হচ্ছে, ডিসকমফর্টটা তৈরি হচ্ছে, তখন আমরা কিভাবে ডায়েটারি ম্যানেজমেন্টটা করব। ডায়েটারি ম্যানেজমেন্টের জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাই প্রোটিন ডায়েট। কারণ প্রোটিন ডায়েটটা আমার লিভার সেলস গুলো যেগুলো ড্যামেজ হয়ে গেছে বা গল ব্লাডারের যে মিউকোসাল লাইনিংটা বা গল ব্লাডারের যে সেলস গুলো যেগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে আবারও রিজেনারেট করতে হেল্প করবে ওই হাই প্রোটিন ডায়েটটা। তবে এক্ষেত্রেও মাথায় রাখতে হবে হাই প্রোটিনের মধ্যে কিন্তু আমরা কখনোই অ্যানিমাল প্রোটিনটাকে ইনক্লুড করতে পারবো না, বিকজ অফ দি প্রেজেন্স অফ হাই পার্সেন্টেজ অফ স্যাচুরেটেড ফ্যাটস। ঠিক আছে, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, এগ বা যে কোনো পোলট্রি আইটেম, চিকেন, মিট, এগুলো আমরা ইনক্লুড করতে পারবো না। ম্যাক্স টু ম্যাক্স আমরা হয়তো ওই ছোট মাছ ওইটুকুকেই হয়তো ইনক্লুড করতে পারি, বাট ভালো হয় যদি সেটাকেও অ্যাভয়েড করা যায়। হাই প্রোটিন ডায়েটটা আমরা কোথা থেকে নেব? আমরা অবশ্যই প্লান্ট বেসড থেকে নেব। এবং এখানেও আরো একটা বিষয়, এই যে গল ব্লাডারের যে ডিসকমফর্ট গুলো হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে ডেফিসিয়েন্সি অফ ফাইবার রিচ ডায়েট নিচ্ছে, অর্থাৎ লো ফাইবার ডায়েট যারা নিচ্ছে, তাদেরও কিন্তু এই সমস্যাটা হওয়ার চান্স থাকে। সেই জন্য এই মুহূর্তে আমাদেরকে প্লান্ট বেসড ফুডের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তবে প্লান্ট বেসড ফুডের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে কিন্তু আমরা ইনসলিউবল ফাইবারটাকে অ্যাড করার প্রয়োজনীয়তা নেই এখন, কারণ অলরেডি বডিতে একটা ডিসকমফর্ট আছে, বিকজ অফ দি ইনডাইজেশন একটা ডিসকমফর্ট আছে। যেহেতু ইনসলিউবল ফাইবার গুলো আমাদের বডি ডাইজেস্ট করতে পারে না, সেই জন্য আমরা মেইনলি জোর দেব সলিউবল ফাইবার গুলোর উপরে। এবং আরো যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে ওয়াটার ইনটেক। যে কোনো ভাবে হতে পারে, সেটা ফ্রুট জুস হতে পারে, ডাবের জল হতে পারে, নর্মাল ওয়াটার হতে পারে, বাট ওয়াটার ইনটেক, অর্থাৎ যত বেশি করে আমার বডি হাইড্রেটেড থাকবে, এই যে স্টোন ফরমেশনটা হয়েছে সেটাকে ফ্লাশ আউট করতে হেল্প করবে। এটা যেরকম কিডনি প্রবলেমের ক্ষেত্রেও রয়েছে, কিডনি স্টোন হলেও এই সেম জিনিস, একই রকম ভাবে যদি গল স্টোন হয় তাহলেও কিন্তু ওয়াটার ইনটেক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং ফ্যাটের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, টোটাল 20 গ্রাম পার ডে, নট মোর দ্যান 20 গ্রাম পার ডে ফ্যাট আমাকে নিতে হবে। একদমই মিনিমাল অ্যামাউন্ট অফ ফ্যাট, যেটা আমি নর্মালি যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো থেকে পেয়ে যাব, যে প্লান্ট বেসড ফুডটা আমি নিচ্ছি তার থেকেই পেয়ে যাব। আলাদা করে তেল, ঘি, মাখন বা অন্যান্য যে ফ্যাটি ফুডস রয়েছে সেগুলো কিন্তু আমি কিচ্ছু এই মুহূর্তে দেব না। এক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেট দিতে পারি, তবে সিম্পল কার্বোহাইড্রেটের থেকেও বেশি আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটে জোর দেব। কিন্তু যদি দেখা যায় যে পেশেন্ট ভীষণ উইক এবং কেন উইক, কারণ সে কিছু খেতে পারছে না, কিছু ডাইজেস্ট করতে পারছে না, যাই খাচ্ছে তার হয়তো প্রচন্ড ব্যথা হচ্ছে, যার ফলে তার তো একটা কন্টিনিউ একটা ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে। তাই জন্য যদি দেখা যায় তার ফলে তার ফ্যাটিকটা অনেক বেশি, সেক্ষেত্রে আমরা সিম্পল এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট দুটোকে মিক্স করে কিন্তু দিতে পারবো। তবে শুধুমাত্র সিম্পল কার্বোহাইড্রেটের উপরে ডিপেন্ড করবো না, এবং প্রত্যেকটা মিল দেখতে হবে, প্রত্যেকটা মিলেতে যাতে প্রোটিন থাকে। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? এটার মধ্যে কোনো ডাউট? ওকে, আরেকটা জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে এই মুহূর্তে যদি সম্ভব হয় তাহলে আমরা আরো একটা কাজ করতে পারবো। যেহেতু আমরা ফ্যাটটা কমিয়ে দিচ্ছি এবং বডি ফ্যাট ডাইজেস্ট করতে পারছে না সেভাবে, তাই জন্য আমরা বিভিন্ন ধরনের মেইনলি ভিটামিন সাপ্লিমেন্টেশন,
ফ্যাট সলিউবল ভিটামিন। সেই ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে ভিটামিন এ, ডি, ই, কে আর তার সাথে B12। কারণ B12টা ম্যাক্সিমাম আমরা জানি অ্যানিমাল ফুড থেকে পাওয়া যায়। যেহেতু এখানে অ্যানিমাল ফুড পুরো বন্ধ, তাই প্লান্ট ফুড থেকেই আমরা যতটা B12 পাওয়ার পাচ্ছি। যদি আমাদের সাফিসিয়েন্ট না হচ্ছে তখন আমাদেরকে কিন্তু এই 5টা ভিটামিনের সাপ্লিমেন্টেশন বা কোনো হার্বাল এক্সট্রাক্ট, এই ধরনের অনুপূরক খাদ্য যেটাকে আমরা বলে থাকি, তো এই সাপোর্ট সিস্টেম গুলো কিন্তু তার দরকার হতে পারে। ঠিক আছে? এবং এর মধ্যে ভিটামিন এ আর ভিটামিন কে, ভিটামিন কে না, ভিটামিন ই, এই দুটো আমরা জানি হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ভিটামিন। এই মুহূর্তে অ্যান্টিঅক্সিডেন্টটাও খুব প্রয়োজন, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট কি করবে, যেই সেলগুলো ড্যামেজ হয়েছে সেগুলোকে প্রিভেন্ট করবে। বাকি যে সেলগুলো রয়েছে দেবী ম্যাডাম তাদের মিউট করে দিন, দেবী অক্সিডেটিভ ম্যাডাম মিউট করে দিন। ড্যামেজটা প্রিভেন্ট করতে হেল্প করবে। অক্সিডেটিভ ড্যামেজেস যেগুলো রয়েছে সেগুলো দেবী ম্যাডাম আপনি মিউট করে দিন প্লিজ। আমার আওয়াজটা শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে ওকে ওকে, ঠিক আছে। তো তাহলে এইগুলো প্রিভেন্ট করতে ওই যে অ্যান্টিঅক্সিডেন্টটা নিলে আমাদের কি হচ্ছে, যে অক্সিডেটিভ ড্যামেজেস গুলো হচ্ছিল সেলের মধ্যে সেইগুলোকে প্রিভেন্ট করতে হেল্প করবে। বোঝা গেল? কোনো ডাউট নেই আশা করি এগুলোতে? এডিই কে যেগুলো মানে তেলে দ্রবণীয় বা ADE, ফ্যাটে fat দ্রবণীয়, soluble, হ্যাঁ। ওই ভিটামিনের ওই জাতীয় আমরা গ্রহণ করব। একদম, ওইগুলো আমরা নিতে পারবো। আচ্ছা, এরপরে নেক্সট আমরা আসবো প্যানক্রিয়াটিক ডিজিজ। আশা করি আমরা এটুকু বুঝেছি যে প্যানক্রিয়াসের সাথে লিভারের একটা রিলেশন রয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি। প্যানক্রিয়াটিক ডিজিজের ক্ষেত্রে আচ্ছা বলুন তো, একটা প্যানক্রিয়াটিক ডিজিজ বা একটা প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার যেটা আমরা অলরেডি পড়ে এসেছি, কোন প্যানক্রিয়াটিক ডিসঅর্ডারটা আমরা পড়ে এসেছি? ডায়াবেটিস। ডায়াবেটিস, ভেরি গুড। এই প্যানক্রিয়াটিক ডিসঅর্ডারের মধ্যে ম্যাক্সিমাম যেটা দেখা যায় সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। সেটা টাইপ 1 হতে পারে বা টাইপ 2 হতে পারে। এছাড়াও আরো অনেক হয়। আরেকটা যেটা দেখা যায় সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে? প্যানক্রিয়াটাইটিস যেটা হয়, প্যানক্রিয়াটাইটিস মানে আবারও সেই আইটিস ম্যাম আছে, ম্যাম মানে ইনফ্লামেশন। এক সেকেন্ড একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। বলুন, গল ব্লাডার বলুন। বা গল স্টোন নিয়ে বা যেটুকু বোঝালেন, মোটামুটি এটা গল শেষ হলে আবার প্যানক্রিয়াসটা ধরলেন, তাই তো? হ্যাঁ তো এইখানে হ্যাঁ, আমি একটা প্রশ্ন এক্সট্রা, সেটা হচ্ছে হুম। মানে কেন বলছি, আমার গল ব্লাডারের প্রচুর পেশেন্ট আমি দেখেছি, আমার এটা নিয়ে ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক। আমি প্রত্যেকটা শব্দ পুঙ্খানুপুঙ্খভাবে শুনছি। তো আমাদের লিভার যে বাইল জুসটা সিক্রেশন করছে বা সিক্রেট করছে, ওই যে বাইল জুসটা আসছে, আমি যেটুকু আগে শুনেছিলাম, ধরুন একটা গল ব্লাডার অপারেশন হয়েছে, সেই স্টোনটাকে আমি একটা পেশেন্টের মানে আমার অগোচরে হয়েছিল, তার আমি স্টোনটাকে দেখেছি, আমি হাতে দিয়েছি। আচ্ছা, সেই হ্যাঁ, স্টোনটা আমি হ্যাঁ, আমার কাছে আমি রেখে রেখে আমি প্রায় প্রতি সপ্তাহে পর্যবেক্ষণ করেছি আচ্ছা, ডিব্বার মধ্যে। আমার ভীষণ ইন্টারেস্ট এইসব হুম। বিষয় নিয়ে শিক্ষা। এবার আমি দেখছি তখন ধীরে 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 ওই স্টোনটা গুঁড়ো হয়ে হয়ে পড়ছে। হুম হুম আমি নোটিস করতাম, বায়ুতে রেখেছি, বায়ুর মধ্যে বায়ু অবরুদ্ধ করে রেখেছি, বিভিন্ন ভাবে রেখেছি, হুম তখন স্টোন গুলো পড়ছে। এবার আমার তো ল্যাব নেই যে আমি টেস্ট করব, ওইখানে ওই যে স্টোনটা ফর্ম হয়েছে ওখানে বাইল জুসটা থেকেই আপনি শেখালেন। এবার আমার বক্তব্য হচ্ছে দ্য কম্পোজিশন অফ দ্য স্টোন। বাইল জুসের কম্পোজিশন কি, হুম মানে কি কি বাইল থাকতে পারে স্টোনের জুসটার মধ্যে মধ্যে ভাঙলে? সেখানে আমাদের থাকতে পারে যেটা বাইল সল্ট আছে এবং বাইল পিগমেন্ট। বাইল পিগমেন্টটা খুব বেশি হয়তো থাকে না, ম্যাক্সিমাম বাইল সল্টটাই থাকে, যেটা সোডিয়াম টরোকোলেট আর সোডিয়াম গ্লাইকোকোলেট। এই দুটো সল্ট ম্যাক্সিমাম টাইমে থাকে সেখানে বাইল জুসের মধ্যে। বাইল জুসের আরো অনেক ধরনের কম্পোজিশন থাকে, বিভিন্ন ধরনের অর্গানিক এবং ইনঅর্গানিক কম্পাউন্ড থাকে, তার মধ্যে ফসফেট থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ফসফরাস থাকে, এরকম অনেক কম্পাউন্ড থাকে। কিন্তু মেইন যেটা বাইলের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে এই দুটো। ঠিক আছে? আর একটা প্রশ্ন ম্যাম, যার গল স্টোন হয়েছে সেই ব্যক্তি, তার তো ইনডাইজেশন প্রবলেমে ভুগছে, মানে ডাইজেশন হচ্ছে না, তার জন্য সেই ন্যাচারালি আপনাদের শিক্ষাগুলো আবার আমরা যারা পাচ্ছি না আগে থেকে, আমরা প্যান্ডি প্যানফর্টি খাচ্ছি নট ন্যাচারালি,
গ্যাস হুম। গ্যাস থেকে হওয়ার জন্য বা ইঞ্জেকশন নিচ্ছে, সেই ক্ষেত্রে সেই হুম। মানুষগুলো যখন বমি করে তাদের অ্যাসিডিক হুম। ভাব যেমন থাকে, আমি অনেক পেশেন্ট দেখেছি, অনেকের দেখেছি বমিটা, আমি জিজ্ঞেস করি তেতো। তার স্বাদটা কেমন, তেতো হুম। কারণ তেতো। বাইলের নেচারটাই তাই, হ্যাঁ, ওটা একটু তিতকুটে স্বাদ হয়। হুম। সেই জন্য। thank you। দুটো প্রশ্ন ছিল, থ্যাংক হুম। ইউ ম্যাম, আপনাকে থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তাহলে এবারে আমরা ওই প্যানক্রিয়াটিক ডিজিজটা নিয়ে বলছি। যেটা বলছিলাম যে প্যানক্রিয়াটাইটিস দু ধরনের ডিজিজ প্যানক্রিয়াসের কমনলি দেখা যায়। একটা হচ্ছে ডায়াবেটিস, ইনসাফিসিয়েন্সি অফ ইনসুলিন বা অ্যাবসেন্স অফ ইনসুলিন। হ্যাঁ, একটা ইনসাফিসিয়েন্সি কখন হচ্ছে, যখন আমার বডিতে প্রচুর গ্লুকোজ রয়েছে, প্যানক্রিয়াস বিটা সেল সে অতটা বেশি করে ইনসুলিন সাপ্লাই দিতে পারছে না, বিটা সেলের উপরে এক্সট্রা প্রেসার পড়ছে এবং তারপরে বিটা সেল পুরোপুরি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, তার ফলে ইনসাফিসিয়েন্সি হচ্ছে আমার বডিতে। সেটা একটা ডিজিজ, প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার। সেকেন্ড কি হচ্ছে, আমার প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেলটা পুরোপুরি ভাবে অ্যাবসেন্ট, তার ফলে ইনসুলিন সিক্রিশন হচ্ছে না এবং আমার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা বাড়তেই থাকছে, যেটাকে বলা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। এছাড়াও প্যানক্রিয়াসের আরো একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, বিকজ বা যার মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস। ঠিক আছে, এই প্যানক্রিয়াটাইটিসটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আর একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা কি, ধরুন কোনো কারণে ওই যে গল স্টোন হয়েছে কারোর, বা হয়তো প্রথমত অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস মানে তো প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হচ্ছে, সেই ইনফ্লামেশনটা যদি খুব সিভিয়ার হয়, হঠাৎ করে হয়েছে এবং সিভিয়ার হয়েছে, কি কারণে হতে পারে, কোনো কারণে হয়তো গল স্টোন হয়েছে। গল স্টোন হওয়ার ফলে কি হচ্ছে, বাইল জুসটা প্রপারলি আসছে না, তার ফলে কি হচ্ছে, প্যানক্রিয়াটিক লাইপেজ সেটা ইনঅ্যাক্টিভ হতে পারছে না, প্যানক্রিয়াসের মধ্যেই কিন্তু ওটা আবারও জমতে থাকছে এবং সেখানে একটা ইনফেকশন তৈরি করছে, কারণ যেটার সিক্রেট হয়ে যাওয়ার কথা যে ওই জায়গায় বসে রয়েছে, তার ফলে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, আলটিমেটলি ওটা ড্যামেজ হচ্ছে এবং সেই ড্যামেজেসটা ও কি করছে, ওর যে প্যানক্রিয়াসের যে ওয়ালটা রয়েছে সেটাকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। এছাড়াও আরেকটা যেটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যদি হাইপার গ্লাইসেমিয়া হয় কারোর, বারবার করে যদি কারোর হাইপার গ্লাইসেমিয়া হচ্ছে, অর্থাৎ সুগার লেভেল বারবার করে বাড়ছে এবং তার জন্য প্যানক্রিয়াসকে এক্সট্রা প্রেসার দিয়ে ইনসুলিন সিক্রিট করতে হচ্ছে, এই এক্সট্রা প্রেসার দেওয়ার ফলেও কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে, প্যানক্রিয়াসের সেলগুলো নষ্ট হয়ে গিয়ে এই ইনফ্লামেশনটা হতে পারে। ঠিক আছে, ধরুন কিরকম বলছি, ধরুন কোনো একটা কাজ আমরা করছি, ঠিক আছে, যে কাজটা আমরা ইউজুয়ালি করি না, প্রচন্ড প্রেসার দিয়ে সেই কাজটা করছি, তার ফলে পরে গিয়ে কি হবে, আমাদের হাতে ব্যথা হবে, পায়ে ব্যথা হবে, সেই জায়গাটা একদম ফুলে যাবে, এত বেশি কাজ আমরা করেছি, ধরুন অনেক হেঁটেছি বা প্রচুর দৌড়েছি, তার ফলে কি হচ্ছে, আমাদের পায়ের যে কাফ মাসেলটা রয়েছে সেখানে ব্যথা হচ্ছে, সেই জায়গাটা হয়তো বেশ কিছুদিন ধরে, হাঁটুটা হয়তো বেশ কিছুদিন ধরে খোলা রয়েছে, আস্তে আস্তে কমছে, এগুলো হচ্ছে মাইল্ড ইনফ্লামেশন। এটাই যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, যেটা আমাদের প্যানক্রিয়াসে হচ্ছে, দীর্ঘদিন ধরে বিটা সেল এক্সেসিভ কাজ করে যাচ্ছে, তার ফলে এই প্যানক্রিয়াটাইটিসের, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের প্রবলেমটা দেখা যায়। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসকে যদি প্রপারলি ট্রিট না করা হয়, ওটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন তাকে বলা হয় ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক মানে সবসময় যেটা লং লাস্টিং হয়, অনেক বছর অনেক মাস ধরে চলছে, সেটাকে বলা হয় ক্রনিক। আর অ্যাকিউট মানে যার ডিউরেশনটা কম কিন্তু তার সিভিয়ারিটিটা অনেক বেশি, সেটাকে বলা হয় অ্যাকিউট। যে কোনো ক্ষেত্রে, সেটা শুধুমাত্র প্যানক্রিয়াটাইটিস বলে বলছি না, যে কোনো ক্ষেত্রেই হতে পারে। এছাড়াও সিস্টিক ফাইব্রোসিস থাকে বা আরো অনেক ধরনের প্রবলেম থাকে, বাট সেগুলো অতটাও কমন নয়। বিভিন্ন অর্গানে যেরকম সিস্ট হচ্ছে, সেরকম প্যানক্রিয়াসের মধ্যেও ওই প্যানক্রিয়াটিক লাইপেজ জমে জমে সিস্ট ফর্মেশন হতে পারে, যে বিটা সেল গুলো নষ্ট হয়ে গেছে সেগুলো যদি প্যানক্রিয়াস থেকে রিলিজ না হয়, সেই বিটা সেল গুলো মানে ওগুলো একটা ড্যামেজ সেল, সেটাও ওখানে জমতে জমতে ওটা সিস্ট ফর্ম করতে পারে, এরকম বিভিন্ন জিনিস হতে পারে, বাট ম্যাক্সিমাম কমনলি দেখা যায় প্যানক্রিয়াটাইটিস আর এই ডিসঅর্ডার গুলো।
প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে ডায়েটারি ম্যানেজমেন্ট যেটা করার সেটা হচ্ছে ফ্যাটি ফুডটাকে বন্ধ রাখা। কারণ ওই যে এমনটা কিন্তু নয় যে ফ্যাট খেলে আমার প্যানক্রিয়াটাইটিসটা বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে না। কিন্তু ফ্যাটি ফুড যদি আমি খাই, প্যানক্রিয়াটিক লাইপিস তো আসছে না, কারণ প্যানক্রিয়াটিক লাইপিস সিক্রেট হওয়ার মতন একটা গুড এনভায়রনমেন্ট নেই। তার ফলে ফ্যাট ডাইজেশন হচ্ছে না। ফ্যাট ডাইজেশন যখন হবে না, তখনই আমার ডিসকমফর্ট তৈরি হবে বডিতে। সেই জন্য ফ্যাটি ফুডটাকে আমাকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হচ্ছে। সেকেন্ড কি হচ্ছে, ফ্রিকোয়েন্ট মিল নিতে হবে, স্মল অ্যান্ড ফ্রিকোয়েন্ট মিলস। যেহেতু এই সময় পেশেন্ট একবারে অনেকটা খাবার খেতে পারছেন না, তার একটা অ্যাবডোমিনাল ডিসকমফর্ট রয়েছে, সেই জন্য আমাকে অল্প অল্প করে দিতে হবে। হয়তো আমি সারাদিনে যেটা আমি 4 বার খাচ্ছিলাম সেটাকেই আমি 7 বারে ডিভাইড করে দিলাম। তাহলে এইভাবে অল্প অল্প করে আমাকে সারাদিনের খাবারটা নিতে হবে। এখানেও ফাইবার রিচ ফুড নিতে হচ্ছে। এখানে একটু বলি ম্যাম, এখানে কি মানে ওই খাবারের পরিমাণটা একই থাকবে, কিন্তু ওই বারে বারে খেতে হবে, সেটাই বারে মানে বারে খেতে হবে, হ্যাঁ। খাবারের পরিমাণটা যেটা আমি একই থাকবে একদমই, ধরুন 4 বারে আমি যেটা হয়তো 4 বারে আমি 500 গ্রাম খাবার খাচ্ছি, কথার কথা বলছি, তাহলে সেটাকেই আমি 7 বারে ভাগ করে নেবো। সেই 500 গ্রামটাকেই আমি 7 বারে ভাগ করে নেবো। ফ্রিকোয়েন্টলি তাহলে আমার একদমই, যেটার ফলে আমার পরিমাণটা কমে গেল, আমি অল্প অল্প করে খাবো, আমার বডি একটা টাইম পাবে সেটাকে ডাইজেস্ট করার জন্য। হ্যাঁ ম্যাডাম, অত্যধিক এফেক্ট করছে না। হ্যাঁ, যখন খিদে পাবে তখনই খাবে? যখন খিদে পাবে, হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাম। যখন খিদে পাবে তখনই সে খেতে পারে। এক্ষেত্রেও প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রেও কিন্তু এই সাপ্লিমেন্টেশনস গুলো আমরা নিতে পারি, এই সেম এডিইকে আর ভিটামিন B12, এই সাপ্লিমেন্টেশনস গুলো আমরা নিতে পারি। মোটামুটি প্যানক্রিয়াটাইটিস বা গলস্টোন এগুলো ডায়েটারি ম্যানেজমেন্টটা অলমোস্ট সেমই থাকে, খুব একটা কিছু ডিফারেন্ট নয়। অনেকটা বেশি হাই ফাইবার নেব না, কিন্তু মোটামুটি একটা ফাইবার রিচ ফুড আমাদের নিতে হবে। ঠিক আছে, তো এই গেল আমাদের মোটামুটি এই টপিকটা, যেখানে লিভার ডিজিজটা মেন ফোকাস। প্যানক্রিয়াটাইটিসটা জাস্ট আমরা অল্প জেনে রাখলাম, কারণ এটা লিভারের সাথে রিলেটেড। ম্যাম প্যানক্রিয়াসের ব্যাপারে একটা প্রশ্ন করি। মানে আমি কিছু মানুষের কাছে শুনেছি, ওনারা আমাদের কলকাতা বা ব্যাঙ্গালোরে গেছেন, তো প্যানক্রিয়াস ওদেরকে বলা হচ্ছে যে আমার কলকাতায় এনে অপারেশনও করছে না, তাকে বলছে যে প্যানক্রিয়াসটা শুকিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো ড্রাই পজিশনে গেছে, হ্যাঁ ড্রাই পজিশনে অপারেট হবে না। আমার নিজের ক্লাস ফ্রেন্ডের হয়েছে, ও হায়দ্রাবাদে গিয়েছিল, এশিয়ান গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট যেটা রয়েছে ওইখানে অপারেট করলো, এবং ওকে ভাইব্রেশন দিয়ে স্টোনটা অপারেশন করলো, উইথাউট মাইক্রো সার্জারি অর ওপেন সার্জারি, ওই ভাইব্রেশনের দ্বারা। এবং সেক্ষেত্রে এখন তাকে প্রতিনিয়ত যেতে হয়, 3.5 লক্ষ টাকা খরচা হয়েছে এখনো। তো সেই মানুষটি এখনো পর্যন্ত যে সম্পূর্ণ সুস্থ তা নয়, প্রবলেম আসছেই, আবার চেক আপে যেতে হচ্ছে। তো এই আমাদের ভুল ডায়েটের জন্য তো এরকম আমরা হই। তো প্যানক্রিয়াসের ওই যে ড্রাই ব্যাপারটা এসে যাচ্ছে, ওই ড্রাই ব্যাপারটা এক লাইন যদি বোঝান, ড্রাই ব্যাপারটা কি? ড্রাইনেস অফ প্যানক্রিয়াস মানে হচ্ছে যেখানে প্যানক্রিয়াসের সেলগুলো নষ্ট হয়ে গেছে, সেখান থেকে আর তার মিউকাস মেমব্রেন গুলো নষ্ট হয়ে গেছে, তার সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, এবং যেখান থেকে এনজাইম বা হরমোন সিক্রেশনটা হচ্ছে না। কারণ প্যানক্রিয়াস তো একটা মিক্সড গ্ল্যান্ড, যার মধ্যে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন 2 ধরনের গ্ল্যান্ড থাকে। অর্থাৎ মিশ্র গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থিও থাকছে যেখান থেকে আমাদের এনজাইম সিক্রেশনও হচ্ছে, আবার বহিঃক্ষরা গ্রন্থিও থাকছে, হরমোনাল সিক্রেশনও হচ্ছে, এনজাইম সিক্রেশনও হচ্ছে। তো এই ক্ষেত্রে প্যানক্রিয়াসটা যখন শুকিয়ে যাচ্ছে, মানে ওই সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওই ম্যালিগনেন্সি অফ প্যানক্রিয়াস বা প্যানক্রিয়াটিক ক্যান্সার যেটা বলা হয়, তার একটা প্রাইমারি স্টেজ বলা যেতে পারে। ও বাবা, ঠিক আছে, প্রাইমারি স্টেজ বলা যেতে পারে, যদি আমি বলছি না এটা ক্যান্সার, কিন্তু এটা হতে পারে। মানে এই সিচুয়েশনটা যদি কন্টিনিউ হয় তাহলে ইট মে লিড টু প্যানক্রিয়াটিক ক্যান্সার। ওকে, না এটা তো মানে ভালো হয় না, মানে যার কথা উনি বলছেন যদি এই স্টেজে থাকে সেলগুলোকে আবার রিভাইভ করতে হবে। ঠিক আছে, এমন নয় যে যেই সেলগুলো নষ্ট হয়ে গেছে ভালো হবে, অপারেশনে ভালো হবে না, ডায়েটারি ম্যানেজমেন্টে ভালো হয়ে যায়। হ্যাঁ, কারণ সেল যেগুলো নষ্ট হয়ে গেছে এমন তো নয় সেগুলো আর কখনো তৈরি হবে না, সেল আবার তৈরি হবে। প্রতি 6 মাসে আমাদের নতুন করে একটা দুটো করেও সেল তৈরি হচ্ছে। তাহলে যদি প্রপার একটা ডায়েট থাকে, একটা প্রপার প্রোটিন রিচ একটা ডায়েট থাকছে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট, কারণ
তৈরি হওয়ার আগেও যেটা দরকার সেটা হচ্ছে যে জিনিসগুলো ওয়েস্ট, ড্যামেজ, সেগুলোকে আগে বের করতে হবে। কারণ তবেই গিয়ে ওই প্যানক্রিয়াসটা আমার ক্লিয়ার থাকবে, ক্লিন থাকবে, এবং সেখানে আমি প্রোটিন দিচ্ছি, নতুন করে সেল তৈরি হওয়ার আবার জায়গাটা পাবো। ধরুন যে সেলগুলো ড্যামেজ হয়ে আছে, অনেকটা ড্যামেজ সেল রয়েছে, সেখানে যদি একটা নতুন সেল তৈরিও হয় না, ওই অনেকগুলো ড্যামেজ সেলের মধ্যে কিন্তু এই নতুন সেলটা খুব বেশি দিন ধরে থাকতে পারবে না। কেন পারবে না? কারণ ওই ড্যামেজ সেলগুলো ওই নতুন সেলটা থেকে তার নিউট্রিশনটাকে সাক করতে চাইবে। সেই জন্য সবার প্রথমে যেটা করতে হবে অ্যান্টি অক্সিডেন্ট রিচ ডায়েট, যার ফলে এই যেগুলো ড্যামেজ হয়েছে সেগুলোকে বডি থেকে ডিটক্সিফাই করা যায়, এবং তার সাথে সাথে প্রোটিনটাকে কন্টিনিউ রাখতে হবে যাতে করে রিজেনারেট হতে পারে প্যানক্রিয়াটিক সেলস গুলো। ঠিক আছে? তাহলেই কিন্তু Ma'am, এই এই যে- সমস্যাটা ঠিক করা যায়। ম্যাম, এই যে যা যা আপনি বললেন যে ড্রায়ের ক্ষেত্রে যা যা হচ্ছে বলে বললেন, এটার সাথে কি ওই এক্সট্রা প্রেশার নিয়ে ইনসুলিন সিক্রেশনের কোনো সম্পর্ক আছে? আছে, আছে তো, সেই জন্যই তো বিটা সেল গুলো আচ্ছা। নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। হুম। আর প্রশ্ন? আর কোনো প্রশ্ন এই টপিকটা রিলেটেড? ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। বলছি, এই যে আমরা বিভিন্ন পরিস্থিতিতে সাপ্লিমেন্ট নিচ্ছি, হুম। তো অ্যালোপ্যাথিতে যে সাপ্লিমেন্ট এবং আয়ুর্বেদ বা আমাদের হার্বালের যে সাপ্লিমেন্টটা যে নিচ্ছি, এতে কি শরীরের কোনো ক্ষতি হয়? আচ্ছা, ভালো প্রশ্ন। বিষয়টা হচ্ছে যখন আমরা সাপ্লিমেন্ট নিচ্ছি, আমরা যে কারণে সাপ্লিমেন্ট নিচ্ছি, ধরুন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি রয়েছে, আমি অ্যালোপ্যাথি সাপ্লিমেন্টও দেখলাম, আমি যেগুলো আয়ুর্বেদিক বা হার্বাল সাপ্লিমেন্ট সেটাও দেখলাম। দুটোর মধ্যে ডিফারেন্স থাকে হচ্ছে তাদের কম্পোজিশনটা তো সেম থাকে, মানে ভিটামিন B12 তো দুটোতেই রয়েছে, কিন্তু তার সোর্সটা কি, এবং তার সাথে একটা শুধুমাত্র ভিটামিন B12 তো পাওয়া যায় না, সেটাকে রাখার জন্য আমাকে আরো কিছু কেমিক্যাল তার মধ্যে অ্যাড করতে হয়। সেই যে প্রিজারভেটিভটা অ্যাড করা হচ্ছে বা সেই যে আরো কেমিক্যাল কম্পাউন্ড গুলো অ্যাড করা হচ্ছে, সেই দুটো ডিফারেন্ট থাকে অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদিক টার্মসে। আয়ুর্বেদিক টার্মসে ম্যাক্সিমামটা থাকে যে নিউট্রিয়েন্টসটা আমি নিতে চাইছি, যেই কম্পোজিশনটা মেন আমি চাইছি, আয়ুর্বেদিকের মধ্যে সেটা বেশি থাকে এবং প্রিজারভেটিভ খুব কম পরিমাণে থাকে। কিন্তু অ্যালোপ্যাথিকের ক্ষেত্রে সেই পার্সেন্টেজ গুলো বেশি থাকে, যার ফলে দীর্ঘদিন ধরে যদি আমরা অ্যালোপ্যাথিক নিচ্ছি, হয়তো সেই ডেফিসিয়েন্সিটা আমার কিওর হয়ে গেল, আমি আয়রনের জন্য ট্যাবলেট নিচ্ছিলাম, আয়রন ডেফিসিয়েন্সি আমার ঠিক হয়ে গেল, কিন্তু আয়রন ট্যাবলেটটাকে তৈরি করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো হতেও পারে তারা আমাদের শরীরে একটা এফেক্ট করছে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ওকে। ম্যাম, হুম। আমরা যে অ্যান্টিঅক্সিডেন্ট নেওয়ার জন্য যে বিভিন্ন ফ্রুট নিচ্ছি, এই ফ্রুট গুলো তো আপনি ওখানে তো বলছেন মানে অ্যাভয়েড করতে, তাহলে সে কিভাবে মানে ফ্রুট খাবে? কোন কোন ফুড গুলো অ্যাভয়েড করতে হচ্ছে? মানে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ফুড গুলো। হুম। সুমন্ত স্যার, আপনি গুলিয়ে ফেলছেন, আপনি অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিঅক্সিডেন্ট দুটো গোলাচ্ছেন আমার ধারণা। ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, উনি গুলিয়ে ফেলেছেন। ঠিক ঠিক। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? ম্যাডাম, আপনাকে আমার হ্যাঁ। নমন, আপনাকে আমার প্রণাম অন্তর থেকে বলছি, এ ফ্রম বাবা মাই রে। হার্ট। থ্যাংক ইউ। আমার গলস্টোন, আমি 55টা গলস্টোন পেশেন্ট দেখেছি, 55টা। আমার সব নোটেড থাকে। আমার আজকের টপিকটা আমি ধন্য হলাম, আমি 20,000 টাকা দিয়ে কোর্স করছি, আমার কাছে এটা কিছুই লাগছে না, 20 কোটি টাকারও কোর্স নয়, মানে এত টাকা দেয়া যেতে পারে কোর্স। আমরা যারা এখানে রয়েছি, দয়া করে, এখানে স্যার ম্যাডাম অনেকেই আছেন, আমার থেকে অনেক অনেক ভালো স্যার ম্যাডাম এখানে রয়েছেন। সত্যি যদি আমরা বাড়িগুলোকে বাঁচাতে পারি, বাড়িগুলোর মানুষগুলোকে বাঁচাতে পারি। আমার নিজের বন্ধু প্রসেনজিৎ, নন্দনপুরে বাড়ি, তার সমস্যা এই প্যানক্রিয়াটের সমস্যা ছিল, সে LIC এজেন্ট এখন বর্তমানে, তার বহু টাকা চলে গেছে, বহু টাকা। তো দুর্ভাগ্যের বিষয়, মানুষকে বোঝানো সত্যি মুশকিল, কিন্তু নিজের পরিবার, আমরা মাকে বুঝিয়েছি, আপনাদের সকলকে বলছি একটু একটু করে আত্মীয় স্বজনকে বোঝান, বেঁচে যাবেন সবাই। আর আপনার মতো ম্যাডামকে, আপনার মতো ম্যাডাম, আপনি, আমরা যেখানে সবাই মিলে বলছি, সবাই বলবেন, আপনাকে যিনি চুজ করেছেন আমাদের টিচার হিসাবে, ওনাকে ধন্যবাদ। এবং আপনাকে এত সুন্দর আপনি পড়ান, আমি প্লিজ, আমি কেন, আমরা অনেকেই আলোচনা করি আপনাকে নিয়ে। তাহলে এই ধন্যবাদটা সমীর স্যারকে আর টিনা ম্যাডামকে দিতে হবে। হ্যাঁ, উনি আমার তো ভগবান, সমীর স্যার ভগবান। ম্যামের সঙ্গে আমার দেখা হয়েছিল, তো ম্যাম,
ম্যামের সঙ্গে দেখা হয়েছে, আমার মানে আমার একটা ভাষা কোশ্চেন ছিল না যে ছিল ম্যামের না, সঙ্গে কিভাবে কথা বলবো। তো খুব ভালো ম্যামের সঙ্গে দেখা হয়েছে। ম্যাডাম ম্যাডাম আপনি শুধু না, আপনার বাবা মাকে আমার প্রণাম, আপনার মতো একটা সুন্দর মানুষ ধন্যবাদ, তৈরি করেছেন। ধন্যবাদ, ধন্যবাদ। ম্যাম আমি I'm সুমন্ত বলছি, really আজকাল pleased. I'm really pleased with all your love ম্যাম, and respect. থ্যাংক ইউ একটা ম্যাম। কথা বলবো ম্যাম, হ্যাঁ, হ্যালো, আমি বলুন। খুব আমি ভীষণ ভাবে একটা মানে মানসিক বিপর্যয়, পারিবারিক বিপর্যয়ের চাপ থেকে এই হুম। পরীক্ষাটা দিলাম। তার হুম। অন্তত 15 দিন আগে থেকেই আমার ঘর বাড়ি হচ্ছে আমার মায়ের কাছে, আমার মায়ের কেবিনে নার্সিং হোমে। কিন্তু আচ্ছা, আমি যে আচ্ছা। পরীক্ষাটা দিয়েছি, আমি হুম। নার্সিং হোমে বসেই পরীক্ষা দিয়েছি, আমি বাড়িতে দিতে পারিনি। কিন্তু আমি যে পরীক্ষাটা দিলাম, আমি যে রেজাল্টটা করলাম, এটা অনলি বিকজ অফ ইউর এই সবিস্তারিত বোঝানো, ওইটা মাথায় ছিল বলে। তা না হলে আমি যে কি অবস্থায় ছিলাম আর কিভাবে আমি পরীক্ষা দিয়ে, আমি জানি না আমি কিভাবে পরীক্ষা দিয়েছি, ম্যাডাম যিনি কোনোভাবেই আপনার এটা সঙ্গে না, না, সম্ভব হতো আপনারা না। তো শিখেছেন, আপনাদের শেখার ম্যাডাম ইচ্ছা আছে ম্যাডাম বলেই তো আপনি আপনারা ম্যাডাম এখানে একটা চেয়েছেন। কথা বলছি, ভালোর জন্য বলছি, যিনি আপনার সঙ্গে কথা বললেন চন্দ্র ম্যাডাম, হুম। ওনার ব্যাপারে বুঝি মানে ওনাকে আমাদের ব্যাচের তরফ থেকে সকলকে ধন্যবাদ। উনি এই রকম খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, এরপরও তাই। উনি আমাদের গ্রুপেতে উনি সকলের হুম। কোয়ারিজ সমাধান করেন, আমাকে উনি হেল্প করেছেন। হুম। হুম। ওনার মতো মানুষ সবার আমি ঘরে দেখেছি জন্মায়। উনি উনি অ্যাক্টিভ এমনকি মানে গ্রুপের আমাদের মধ্যে। মানে যখন সাইট খুলছিল না, উনি অনেক হুম। ইয়ে দিয়েছেন, আমাদের পিডিএফ গুলো পাঠিয়েছিলেন, খুব ভালো। হুম। থ্যাংক ইউ হুম। দিদি। খুব ভালো আর মনের না- মানুষ আর উনি। না, ওনার এটা ম্যাম আমি সুমন্ত বলছি। আমি আমি সেটুকুই করেছি, এটা নিয়ে আর নয়। বর্তমানে আমার মানে থাইরয়েড কয়েকটা পরীক্ষা হয়েছিল, থাইরয়েডে এখন আমি আক্রান্ত মানে এই সময়। আচ্ছা, আর আচ্ছা। লিভারে মানে কয়েকটা মানে রিপোর্ট এসছে। আমি একটা পাশে হুম। দাদার সঙ্গে আজকে রুবিতে চলে এসেছি, আজকে এই মুহূর্তে আছি। হুম। হুম। সঙ্গে কথা বলি, তার আগে ম্যাম একটা হুম। কথা বলার ছিল। এখানে মানে লাইফস্টাইল চেঞ্জ করে বা খাবার চেঞ্জ করে মানে এই ওই থাইরয়েড এইসব কিছু কমানো কি যায় কিনা একটু জানছিলাম। আপনার কি মনে হয়, আপনি তো থাইরয়েডের চ্যাপ্টারটা পড়েছেন, আমার আপনার কি বাবারও মনে হয় থাইরয়েড কমানো ছিল, যায়? কিন্তু হ্যাঁ পড়েছি, কিন্তু হুম। বাবারও থাইরয়েড ছিল, জীবন কখনোই কমে না। মানে বাবার হুম। থাইরয়েড করে একসময় মারা গেছেন, এবং আমি কারণ উনি তো না এই থাকি, পড়াটা জানেননি, বা উনি তো এই ধরনটা ফলো কোনোদিন না করেননি থাকি, আজকে আমি ডায়েটটা। চলে এসেছি এখানে হয়েছে। হুম। হ্যাঁ, এবার আস্তে আস্তেই ক্লাস করছিলাম। হুম। হ্যাঁ, এখন আপনার কাছে সুমন্ত এখানে দা, সুমন্ত দা আপনাকে অ্যাসিওর করছি, ম্যামও করছেন, আপনার থাইরয়েড ভালো হবে। আপনার পারিবারিক যে সমস্যাটা বললেন, থাইরয়েড ভালো হ্যাঁ হয়। আমি থাইরয়েড অনেককে ভালো করেছি, আপনি আমি পার্সোনালি ফোন করতে পারেন, ম্যামকেও করতে পারেন, সমীর স্যারের সঙ্গে দেখা করতে পারেন, নিশ্চিন্তে আমি থাকুন, আজকে দেখা ম্যাজিকের করতে মতো যাচ্ছি, থাইরয়েড ভালো হয়। আমি আজকে ম্যাডাম, দেখা আমার করতে একটা যাচ্ছি কোশ্চেন স্যারের ছিল, সঙ্গে। একটু অনেকক্ষণ ধরে করতে চাইছিলাম। আপনি বলুন। একটু আগেই বললেন যে অ্যালোপ্যাথ যে সাপ্লিমেন্ট হুম। এন্ড আয়ুর্বেদ সাপ্লিমেন্টে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আয়ুর্বেদ সাপ্লিমেন্ট এন্ড হুম। অ্যালোপ্যাথ সাপ্লিমেন্ট? হুম। হুম। প্রিজারভেটিভ ইজ মোর দেন ইন অ্যালোপ্যাথ এন্ড হুম। কম পরিমাণে আছে আয়ুর্বেদ হুম। সাপ্লিমেন্টে। হুম। আমরা মানে উম, যখন কেউ প্রেগনেন্ট লেডি থাকে হুম। তাদেরকে অন মিনিট ম্যাডাম, প্রেগনেন্ট যখন প্রেগনেন্সি অবস্থায় তাদেরকে আমরা অ্যালোপ্যাথিক মেডিসিন সাজেস্ট করি, তাই তো? এটাই প্রশ্ন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটার কারণ কেন হচ্ছে মানে কি, অ্যালোপ্যাথিক মেডিসিনের কাজ ফাস্ট হবে। প্রেগনেন্সির ওই যে ডিউরেশনটা, ওখানে যদি আমি ওয়েট করে থাকি, আমার 5-6 মাস পরে আমার বডিতে গিয়ে আয়রন তৈরি হবে, তাহলে তো সেটা ভুলভাল হয়ে যাবে, পুরো ট্রিটমেন্টটাই ভুল। সেই জন্য অ্যালোপ্যাথিক মেডিসিনের উপরে জোর দেওয়া হয়। এবার ধরুন, যারা প্রথম থেকেই একদম প্রপার একটা ডায়েট করে আসছে, একদম ব্যালেন্স ডায়েট নিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালোপ্যাথিক মেডিসিন নেওয়ার টেন্ডেন্সি অনেক কম থাকে, প্রয়োজন হয় না এত। রাদার প্রয়োজনটা তাদেরই হয় যাদের বডি আগে কোনো কিছু মেনটেন হয়নি, এবার এখন এই মুহূর্তে চটজলদি সেটাকে ঠিক করতে হবে, না হলে সেটা ফিটাসের উপরে এফেক্ট পড়বে। সেই জন্য অ্যালোপ্যাথিক মেডিসিন সাজেস্ট করা হয়, মানে ম্যাক্সিমাম তারা যদি অ্যালোপ্যাথিক মেডিসিনের উপর ডিপেন্ড করে। ম্যাডাম একজন প্রেগনেন্ট মহিলা যদি হুম। সবটা মোটামুটি ঠিকই থাকে, হুম। তাহলে তিনি কি আয়ুর্বেদ সাপ্লিমেন্টেশনের উপর নিতেই পারবে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নিতেই পারবে সে, ঠিক আছে, ওটাতে কোনো অসুবিধা নেই। সুমনা ম্যাম দারুণ প্রশ্ন করেছেন, অনেকের উপকার হলো প্রশ্নটাই। সুমনা ম্যাম থ্যাংক ইউ।
ওকে, ঠিক আছে, চলো আজকের মতন ক্লাসটা এখানে এন্ড করি। হ্যাঁ, নেক্সট দিনকে তাহলে আবার একটা নতুন টপিক, নতুন চ্যাপ্টার নিয়ে পড়া ম্যাম শুরু আমাদের করবো। ফাইনাল এক্সাম কবে হবে একটু বলে দিন। ফাইনাল এক্সাম এই মাসে তো নয়, ঠিক আছে, মোটামুটি আগস্টের সেকেন্ড উইকের পরে। তো আমাদের যে স্টাডি মানে লিভ দেবেন, মানে কত নম্বরে? আপনাদের সিলেবাস কমপ্লিট হবে, তারপরে আপনাদেরকে মিনিমাম এক সপ্তাহ একটা স্টাডি লিভ দেবো। দিকে হ্যাঁ হ্যাঁ আর একটা দুটো বাকি আছে মনে হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম মানে 2 কি 3টে চ্যাপ্টার মেন বাকি রয়েছে, 3টে চ্যাপ্টার, এর সাথে যদি অ্যাডিশনালি কিছু হ্যাঁ। করানোর থাকে তাহলে সেটাও করিয়ে দেবো, ঠিক আছে। নিয়ে আমাদের তো আপনাদের সিলেবাসের মিনিমাম এক বাইরেও সপ্তাহ আপনাকে তো স্টাডি ছাড়তেই লিভ। মন চাইবে না, সিলেবাসের বাইরেও আপনার থেকে প্রচুর শেখার আছে ম্যাডাম। না, যদি কিছু এক্সট্রা কিছু মনে হয় যে আরো এই জিনিসগুলো হয়তো একটু জানালে ভালো, তো ম্যাম, আগে আরেকটা সিলেবাসটা কথা। আমাদের কমপ্লিট হলে আমরা করবো সেগুলো। ম্যাম একটা প্রশ্ন, ম্যাম, আমার আমাদের ওয়াইফ এই যে রিলেটেড একটা প্রশ্ন করছি। আমার ওয়াইফের যেটা হয়েছে, ওর যে মাউথে মানে যে দাঁতের যে জায়গাটা মারি পেস নেই, হুম কিন্তু হুম এজ 25 এই অবস্থায় দাঁত আসছে, দাঁত বের হচ্ছে, পেস হুম। নেই, প্রচন্ড যন্ত্রণা পাচ্ছে। এইটা তো ওই হয় বোধহয়, এক্স্যাক্টলি এটা আমি জানি না, হ্যাঁ, আচ্ছা। নলেজটা পুরোপুরি আমার নেই, বাট এটা অনেকেরই হয় এই সমস্যাটা। হ্যাঁ, ওটা থেকে তো তাহলে ওটা ব্যথা আমার হচ্ছে, মনে হয় মুক্তির উপায় ব্যথা বা তো ওটা তো হবেই, ব্যথা তো হবেই ওটা, ওই মানে মুখের জায়গাটা তো বাইরে অ্যাকচুয়ালি ফুলে থাকছে। নর্মাল নয়, সেই জন্য ব্যথাটা হচ্ছে। ওটা আমার হ্যাঁ, মনে ম্যাম হয় একটু বলছি ডেন্টিস্টের সাথে এটা কনসাল্ট কোনো কি করে নিলে অভাবজনিত বেটার। রোগ বা কোনো রকম না ঘাটতি না থেকে না হয়? না না, অভাবের জন্য নয়, এটা অনেক সময় বডির ধরুন কোনো কিছুর ইমব্যালেন্স হলো বা কিছু, তার জন্য হতে পারে, বাট এটা একটু ডেন্টিস্টের সাথে কনসাল্ট করে নিলে বেটার হবে। ম্যাম, একটা কোশ্চেন ছিল। ম্যাম, হ্যাঁ, বলুন। আমাদের এই ক্লাসগুলো যখন আমাদের এই ওয়েবসাইট গুলো থাকবে না, মানে বা আমাদের ক্লাস দেখতে মানে পাবেন তখনও, যখন কমপ্লিট হয়ে যাবে, তখনও দেখতে তারপরে পাবেন। কি আমরা এগুলো দেখতে পাবো? আমি তো ওটাই দুবার করে বললাম, তখনও দেখতে পাবেন। আপনাদের স্টুডেন্ট প্রোফাইলে গিয়ে সারা জীবন মানে যতদিন আপনাদের আইডি আপনারা মনে আইডি থাকবে পাসওয়ার্ড যদি দেখতে রেখে দেন পারবেন, আপনি দেখতে পাবেন। আমি তো ঠিক আছে? দেখতে পাবো না বলে আমি তো শেয়ার একদমই করে না, দিচ্ছি অন্য। একই ব্যাচে না 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 না, দেখতে পাবেন, সত্যি ম্যাডাম, পুরো আপনার এই লাইফ টাইম ক্লাসগুলো আমাদের অ্যাক্সেসিবিলিটি। সম্পদ, মানে লাইফ টাইমের জন্য এগুলো সম্পদ। আমি ম্যাডাম তো ম্যাডাম হ্যাঁ ম্যাডাম দেখুন, দেবী ম্যাডাম বলুন। হ্যাঁ, বলছি, আমি ওই সুব্রতকেও বলছিলাম যে আমি তো একটা স্কুলে সার্ভিস করি, আমি পড়ার সময় পাই না, আমি কি করি জানেন তো করেছি, দুটো পরীক্ষাতে জাস্ট সকালবেলায় ব্লুটুথ দিয়ে চালিয়ে দিতাম আপনার ক্লাসটা। আগে তো গান শুনতাম বা কোনো নলেজের ভিডিও দেখে অডিও শুনতাম, কিন্তু এই যতদিন আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি শুধু আপনার এই ভিডিও ক্লাসগুলো চালিয়ে দিয়ে কাজ করেছি। এবার মানে ওটাই একটা মিউজিক রেকর্ডার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, মানে কি বলবো, তো আমি খুব আনন্দের সঙ্গে পরীক্ষা দিয়েছি। কিছু টেকনিক্যাল আমার প্রবলেম হচ্ছিল বলে নাম্বারটা কম এসছে, কিন্তু আমি সত্যিই মানে আমাকে যে মাথা দুলিয়ে দুলিয়ে পড়ে পড়ে মানে মুখস্থ করে পরীক্ষা দিতে হয়েছে তা কিন্তু নয়, খুব ইজিলি নলেজটা অর্জন করতে পেরেছি। মানে জাস্ট আমি আপনি আইডিয়াল টিচার আমাদের কাছে, আদর্শ টিচার আপনি। না আমরা না, যেটা এটা ভাবছি, thank you so আমরাও much. টিচার হচ্ছি, আমরা পড়াচ্ছি, আপনার থেকে madam, ম্যাম পড়ানোর বাইরে অনেক কিছু গ্রহণ করছি, রেগে যাবো না সহজে। আপনার থেকে এইটা আমি শিখেছি। 1 2 নাম্বার আপনার থেকে শিখেছি আমি, লক্ষ্য রাখি আপনি কিভাবে জল পান করেন সেটাও আমি নোটিস করেছি। আমার টাইম টু টাইম লিখে রাখি, আমাদের বডিকে হাইড্রেট রাখতে হবে, একসঙ্গে বেশি জল খেলে ওটা বেরিয়ে চলে যায়। সেটা আমি আপনার থেকে জানি না কে কি শিখছে, আমি ভীষণ ভাবে প্লিজড। থ্যাংক ইউ সো মাচ। এগুলো শুনলে সত্যি আমার মনে হয় যে আমি তাহলে কিছু করছি, মানে ঠিকঠাক করছি। আমরা খুব মিস করবো আমাদের যখন ভাষায় প্রকাশ করা যায় না ম্যাম, আমাদের যে কি উপকার হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যায় না। ম্যাডাম আমি সুব্রত বলছি, আমাকে অনেকেই ফোন করেন, তো আপনার ব্যাপারে আলোচনা হয়। আপনাকে মানে অয়েলিং ব্যাপারটা একদমই না, এটা অন্তর থেকে বলছি, ফ্রম বটম অফ মাই হার্ট, অন্তর থেকে। আমরা খুব ভালো টিচার পেয়েছি হেলথ নিয়ে। এবার এই হেলথের বিষয়টা ধরুন, আপনার মতো করে একটা টিচার যদি না প্রত্যেকটা প্রাইমারি সেক্টরে, আপার প্রাইমারি এবং স্কুলে থাকতো, এত মেডিসিন এত রোগ হতো না। একদম। এখন অনেক জায়গাতে মানে অনেক ধরুন বড় বড় ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো থাকে, ওখানে একজন ডায়েটিশিয়ান থাকে, ঠিক আছে, মানে সেটা আমি বলছি খুব হাই স্ট্যান্ডার্ডের যদি স্কুল হয়, তখন সেখানে একজন চাইল্ড নিউট্রিশনিস্ট বা ওইরকম চাইল্ড ডায়েটিশিয়ান একজন অ্যাপয়েন্টেড হয়। তবে সেটা ভীষণ রেয়ার, মানে এখনো এই জিনিসটা সবার মধ্যে অতটা সচেতনতা আসে। যোগা প্রাণায়ামে আমি জানি করছি, রামকৃষ্ণ মিশনের সঙ্গে 22-23 বছর কানেক্টিং আছি, আর্ট অফ লিভিং কানেক্টিং আছি, এবং এই নিউট্রিশন পাচ্ছি। সেই ক্ষেত্রে আমার বাড়িতে মেডিসিন ফ্রি, ডিজিজ ফ্রি, ডক্টর ফ্রি। রংক্রিয়া শর্টক্রিয়া। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে ক্লাসটা এন্ড করছি আমার তরফ থেকে। ওকে ম্যাম, ওকে, ঠিক হ্যাভ আছে, আ নাইস ডে ম্যাম। নেক্সট দিন আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ নাইস ডে।